আজকে যেই ঘটনাটি গাজীপুরে ঘটেছে, সেনাবাহিনী 7 মিনিট সময় দিয়েছে, জনগণকে সেনাবাহিনী 7 মিনিট সময় দিয়েছে। গর্জে ওঠো আরেকবার, একটা টার্গেট কর, কথা রাখছে। আমি আগেই বলেছি যে তবে জবাব যে এইভাবে দিবে সেটা কিন্তু আবার ভাবি নাই। তবে আফসোস কাকুর অবশ্য ধৈর্য বেশি, কিন্তু তারপরেও যেটা মারছে মোটামুটি 3 হাত 3.5 হাত। আর নাম উঠে এসেছে এবার কার? 1000 সাংবাদিক এক জায়গায় করলে একটা ইলিয়াস হোসেন হবে না। আমি মনে করি ইলিয়াস হোসেন এবং পিনাকি ভট্টাচার্যকে বাংলাদেশের মাটিতে এনে ওদেরকে রাষ্ট্রীয়ভাবে সম্মাননা প্রদান করা রাষ্ট্রীয় সরকারের নৈতিক দায়িত্ব। ইলিয়াস হোসেন আর পিনাকি ভট্টাচার্য এরা সাংবাদিকতার ইতিহাসে বাংলাদেশের আকাশে উজ্জ্বল নক্ষত্র হিসাবে চিহ্নিত হয়েছে। আসিফ নজরুল সাহেব একই সিদ্ধান্ত নিলেন, একই সুখবর দিলেন আমাদের জন্য, যুবক সমাজের জন্য একটি দারুণ তথ্য দিলেন উনি। জাতিসংঘের মহাসচিবের বাংলাদেশ সফর চলমান, এর অনেক উপকারিতা প্রফেসর ইউনূস পাবেন। ডক্টর ইউনূসের ইমেজ বৃদ্ধি পাচ্ছে, ডক্টর ইউনূসের ক্ষমতা দীর্ঘমেয়াদে টেকসই হওয়ার ইঙ্গিত আমরা পাচ্ছি। আপনি যদি মনে করেন 13 সালের শাহবাগের এই ফাঁসি দিয়ে যাদেরকে হত্যা করা হয়েছে, মেরে ফেলা হয়েছে, এটা এক ধরনের আন্দোলন ছিল এবং স্বতঃস্ফূর্ততা ছিল, আমি মনে করি এটা আন্দোলন ছিল না, স্বতঃস্ফূর্ততা ছিল না। এটা বানোয়াট, মিথ্যা এবং বিভ্রান্তকর এবং অসভ্যতার চরম পর্যায়ে এবং নির্লজ্জতার সর্বোচ্চ শিখরে তারা করেছে। এবং ডক্টর মাহমুদ ইউনূস প্রমাণ করে দিলেন হু ইজ হি। সুতরাং রোহিঙ্গারা যদি চলে যায়, বাংলাদেশের জন্য আরো একটা মাইলফলক এবং হিস্টোরিক্যাল মাইলফলক হবে যদি তারা এখানে চলে। আসসালামু আলাইকুম দর্শক, ভিডিওর শুরুতে কয়েকটি ভিডিও ফুটেজের অংশ বিশেষ আপনারা দেখেছেন। ভিডিওগুলো দেখেই বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই সবাইকে বলবো না টেনে একটু ধৈর্য ধরে সবগুলো ভিডিও আপনারা দেখবেন। তো চলুন প্রিয় দর্শক, কথা বাড়াবো না, সরাসরি মূল নিউজে চলে যাব। যাবার আগে সবাইকে বলবো যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। চলুন একটা লাইক দিয়ে আমরা সবগুলো ভিডিও দেখে আসি। ইলিয়াস হোসেন আর এই পিনাকি ভট্টাচার্য দাদা, উনারা যেভাবে পাই করে ফ্যাসিস্ট হাসিনার প্রত্যেকটা অপকর্মের তথ্য জাতিকে দিয়েছে, তাতে করে দেশের মানুষ আন্দোলনে আমি মনে করি সম্পৃক্ত হতে পেরেছে জোরে সোরে। বাংলাদেশের 1000 সাংবাদিক এক জায়গায় করলে একটা ইলিয়াস হোসেন হবে না। আমি মনে করি ইলিয়াস হোসেন এবং পিনাকি ভট্টাচার্যকে বাংলাদেশের মাটিতে এনে ওদেরকে রাষ্ট্রীয়ভাবে সম্মাননা প্রদান করা রাষ্ট্রীয় সরকারের নৈতিক দায়িত্ব। তাদের সাংবাদিকতার মধ্য দিয়ে প্রমাণ হয়েছে যে সাংবাদিকরা চাইলেই একটা দেশের পটভূমি পরিবর্তন করে দিতে পারে। ইলিয়াস হোসেন আর পিনাকি ভট্টাচার্য এরা সাংবাদিকতার ইতিহাসে বাংলাদেশের আকাশে উজ্জ্বল নক্ষত্র হিসাবে চিহ্নিত হয়েছে ইতিমধ্যে। আমি দেখেছি পিনাকি ভট্টাচার্য একের পর এক যেভাবে এদেশের মানুষের ঘরে ঘরে বাংলাদেশের জনগণের ভিতরে খুনি হাসিনার সমস্ত অপকর্ম পৌঁছে দিয়েছেন, তাতে করে আমি মনে করি দেশের প্রত্যেকটা মানুষ সজাগ হয়েছে। হাসিনার তেলবাজি, পাপড়বাজি, হাসিনার অভিনয় সবকিছু ইলিয়াস হোসেন আর এই পিনাকি ভট্টাচার্য এদেশের প্রত্যেক শ্রেণী পেশার মানুষকে জানিয়ে দিয়েছে। আজকে তারা বিদেশের মাটিতে আছে। কিন্তু আমার প্রিয় সাংবাদিক ভাইরা, আমরা দেখেছি, আমি নাম প্রকাশ করব না, অনেক টিভি চ্যানেল শেখ হাসিনা থাকা অবস্থায় একের পর এক হলুদ মিডিয়ায় অবতীর্ণ হয়েছেন, দালালি করেছেন। আপনাদের কারণে দিনের ভোট রাতে হয়েছে। বাংলাদেশের তথাকথিত কিছু সাংবাদিক, কিছু পত্রিকার মালিকদের কারণে হাসিনা একের পর এক বিনা ভোটে ক্ষমতায় বসে এই দেশকে সে চেঙ্গিস খানের মতো দখল করে রেখেছিল। ওই সাংবাদিকদেরকে আমরা একদিন জাতির কাঠগড়ায় দাঁড় করাবো। আজকে পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসেনদের মতো সাংবাদিকের জন্য আমাদের বুকে আছে হৃদয় রিংড়ানো ভালোবাসা। আমি তো মনে করি পিনাকি ভট্টাচার্য গোটা বিশ্বে সাংবাদিকতার একটা জ্বলন্ত উদাহরণ। আর যদি বলি ইলিয়াস হোসেন সাবেক 21 টিভির সাংবাদিক, ফ্যাসিস্ট খুনি হাসিনার রোশনালে তিনি দেশ ছাড়া হয়েছিলেন। কিন্তু ভাই, বাংলাদেশের 1000 সাংবাদিক এক জায়গায় করলে একটা ইলিয়াস হোসেন হবে না। আমি মনে করি ইলিয়াস হোসেন এবং পিনাকি ভট্টাচার্যকে বাংলাদেশের মাটিতে এনে ওদেরকে রাষ্ট্রীয়ভাবে সম্মাননা প্রদান করা রাষ্ট্রীয় সরকারের নৈতিক দায়িত্ব। আজকে ইলিয়াস হোসেন, কনক সরোয়ার, আমাদের সাংবাদিক পিনাকি ভট্টাচার্যরা ছিলেন এই বাংলাদেশের 24-এর গণ অভ্যুত্থানের মূল নায়ক। যদি বলি তাদের কারণে, তাদের নিউজের কারণে আমরা জেগেছি, আমরা সজাগ হতে পেরেছি। আজকে দেখেন, তারা যদি বাংলাদেশে থাকতো হয়তো হাসিনা তাদেরকে আয়না করে নিয়ে হত্যা করে ফেলতো। ভাগ্যের কি নির্মম পরিহাস! বিশ্বনবী হিজরত করেছিলেন মক্কা ছেড়ে মদিনায়। কেন করেছিলেন? একটা কৌশলের অংশ হিসাবে। বিশ্বনবী তো ভয় পান নাই। শেষ পর্যন্ত আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা মদিনা সহ গোটা পৃথিবী বিজয় করেছেন। পিনাকি ভট্টাচার্যরা ওই প্যাসিস্ট খুনি হাসিনার কারণে তারা হিজরত করেছেন। ইনশাআল্লাহ তারা আবার বাংলাদেশের মাটিতে এসে গোটা বাংলাদেশের ৬৮,০০০ গ্রাম জয় করবেন আগামী দিনে, এবং তারা এই সাংবাদিকতার মধ্য দিয়ে এই জাতিকে সঠিক পথ দেখাবেন বলে আমরা সচেতন নাগরিক বিশ্বাস করি। আজকে পিনাকি ভট্টাচার্য আর ইলিয়াস হোসেনের বিরোধিতা করে
রাম বাম আর দেশদ্রোহী শয়তানেরা, প্রত্যেকটা মুক্তিকামী ছাত্র জনতা, প্রত্যেকটা সুস্থ মস্তিষ্ক লোক পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস হোসেনকে লাখো কোটি স্যালুট জানায়। কারণ তাদের এই কণ্ঠটার মধ্য দিয়ে, তাদের এই বাক শক্তির মধ্য দিয়ে বাংলাদেশের গণঅভ্যুত্থানের সফলতার মূল মন্ত্র আমরা আবিষ্কার করতে পেরেছি। গতকালকেও শ্রম মন্ত্রণালয় থেকে বলা হয়েছে এবং এই যে রেসপেক্টেড আইজিপি পুলিশ ওনার সংবাদ সম্মেলনে ডিরেক্ট বলে দিয়েছেন যে কোনো রকম রোড ব্লক এখন থেকে এটা গ্রাহ্য করা হবে না। রোড ব্লক জনভোগান্তি একটা পানিশেবল ক্রাইম, এটার জন্য আপনাদেরকে মানে সাজা প্রাপ্ত হতে পারেন আপনারা যে কেউ। এখন আপনাদের জন্য হচ্ছে আমার উপর যে বিশ্বাস রাখেন, আমি বলে দিচ্ছি আপনাদের জন্য সময় হচ্ছে 7 মিনিট। 7 মিনিটের মধ্যে রাস্তা ছেড়ে সাইডে গিয়ে দাঁড়াবেন। রাস্তা যদি না ছাড়েন আপনাদের দাবি দেওয়া কোথায় গেল ওটা আমি পরে দেখবো। আগে এখানে রাস্তা আমি ক্লিয়ার করবো। আমার কথা পরিষ্কার, আমি আশা করি 7 মিনিট সময়। 7 মিনিট পরে এখানে যারা থাকবেন তারা আমার ডিরেক্ট আদেশ ভঙ্গ করছেন এবং এই জনভোগান্তি ক্রিয়েট করছেন, এই মানে পানিশেবল ক্রাইমের আন্ডারে আপনারা জেলে যাবেন। আমি আমার কথা পরিষ্কার বলে দিলাম। 7 মিনিট পরে আমি যদি দেখি রাস্তা এখানে ক্লিয়ার এবং আপনারা ওইখানে, আমি আইপি পুলিশ আমরা আমাদের একদম সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদের দাবি দেওয়া যতখানি করা যায় আমরা করে দিয়ে তারপরে এখান থেকে যাবো। কিন্তু 7 মিনিট পরে যদি আপনারা এখানে থাকেন, রাস্তা যদি ব্লক থাকে, আপনি আমার পক্ষের না, আমি ধরে নিবেন। থ্যাংক ইউ। বাংলাদেশ যে পৃথিবীর কোথাও কোথাও প্রভাব খাটাতে পারে, ক্ষমতা প্রয়োগ করতে পারে, বাংলাদেশের সরকার অন্য কোনো দেশের উপরে খবরদারি করতে পারে, এটা ডক্টর মোহাম্মদ ইউনূস অলরেডি দেখানো শুরু করেছে। আরাকান রাজ্যে নতুন রাজ্য ঘোষণার জন্য, আরাকান একটি দেশ ঘোষণার জন্য আজকে আমাদের সেনাবাহিনীকে আরাকানের জনগণের পাশে থেকে আরাকানে গিয়ে আমরা আরাকান দখলের মতো আমরা কিছু তথ্য, কিছু নিউজ ইতিমধ্যে পাচ্ছি যে বাংলাদেশের সেনাবাহিনী আরাকান বিজয়ের জন্য আরাকানে গিয়ে আরাকানের জনগণের পক্ষে কাজ করবেন এবং সেই কথাটা, সেই কাজটা আমরা আজকে দেখতে পেয়েছি। ডক্টর মোহাম্মদ ইউনূস যে রোহিঙ্গা ক্যাম্পে গিয়ে উনি সাদা পাঞ্জাবি পরেছেন, যিনি আমাদের সারা বিশ্বের সবচেয়ে সম্মানিত মানুষটি, আজকে রোহিঙ্গাদের সম্মানে উনি রোজা রেখেছেন এবং রোজা রেখে তাদের সাথে ইফতার করেছেন এবং সেখানে উনি সাদা পাঞ্জাবি পরে মুসলমানদেরকে সম্মান জানিয়েছেন। ওখানে একটি ঘোষণা দিয়েছেন তারা যৌথভাবে। সেই ঘোষণাটা থেকে পরিষ্কার যে বাংলাদেশ আরাকানে হস্তক্ষেপ করবে, বাংলাদেশ মিলিটারি, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশের বিমান বাহিনী, বাংলাদেশের প্রতিরক্ষা বিভাগ হস্তক্ষেপ করে আরাকানকে নতুন স্বাধীন দেশ বানানোর জন্য সর্বাত্মক সহযোগিতা করে রোহিঙ্গাদেরকে ওখানে নিয়ে আগামী রমজানের ঈদ তাদের পূর্বপুরুষদের কবরের পাশে যেন দোয়া করতে পারেন সেই ব্যবস্থা করবেন। জাতিসংঘের মহাসচিবও বলেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসও বলেছেন, একই জায়গায় একই মঞ্চে তারা কথা বলেছেন। রোহিঙ্গারা আগামী ঈদ, তারা আগামী বছর, ওনার বিস্তারিত বক্তব্যের ভিতরে আসছে যে এবছর তো আর ঈদ করা সম্ভব নয়, সময় হাতে কম, তাই আগামী বছর তোমরা ঈদ করবে তোমাদের জন্মভূমিতে, তোমাদের দেশে, তোমাদের মাটিতে, তোমাদের পূর্বপুরুষদের কবরের পাশে তোমরা ফাতেহা পাঠ করবে। আর একই সুরে সুর মিলিয়ে জাতিসংঘের মহাসচিবও সেই বক্তব্য দিয়ে গেলেন একই মঞ্চে আজকে। প্রিয় দর্শক, সেই জন্যই বলছি যে বাংলাদেশ সেনাবাহিনী যেরকম জাতিসংঘের শান্তি মিশনে সর্বোচ্চ জায়গায়, সর্বোচ্চ পদকে আমরা ভূষিত হয়েছি বহুবার, বহু দেশে শ্রেষ্ঠ মিলিটারি হিসাবে। আর আজকে আমরা গাজীপুরে দেখলাম আমাদের একজন তরুণ অফিসারের কথায় 7 মিনিটের কথা বলেছেন, এখানে 3 মিনিটও লাগে নাই, রাস্তা পরিষ্কার হয়ে সব পরিষ্কার হয়ে গিয়েছে। তাহলে সেনাবাহিনীকে আমরা ভালোবাসি, সেনাবাহিনীকে আমরা ভয়ও পাই, ভালোবাসি, ভয় পাই তাদের চরিত্রের, আর ভালোবাসি তারা আমাদের মায়ের সন্তান, আমাদের জন্মভূমির প্রহরী, আমাদের জন্মভূমিকে তারা পাহারা দেয় নিজের জীবনকে বিসর্জন দিয়ে। ডক্টর ইউনূসের ক্ষমতা দীর্ঘমেয়াদে টেকসই হওয়ার ইঙ্গিত আমরা পাচ্ছি নানানভাবে, এবং আপনারা দেখবেন যে আগামী জুনের শুরু থেকেই রাজনীতি নতুন মোড় নেবে। রাজনীতিবিদরা, সাধারণ জনগণ তারাও বলতে থাকবে যে না, ডক্টর ইউনূস থাকুক, আমরা ডক্টর ইউনূসকে চাই, উই ওয়ান্ট ডক্টর ইউনূস, আমরা এত তাড়াতাড়ি নির্বাচন চাই না, এটা অলরেডি বলছে। কিন্তু এটা আরো স্পষ্ট হবে, জনগণ এটা বলবে। ডক্টর ইউনূসের অনেক বড় বড় সংস্কার কার্যক্রম, বড় বড় কিছু মেগা প্রজেক্ট দৃশ্যমান হবে জুন থেকে, তখনই এই নির্বাচন চাওয়ার এই বিষয়টা অনেকটা ধামাচাপা পড়ে যাবে। দেখেন, এখানে একটা বিষয় থাকে যে ডক্টর ইউনূস সরকার বাংলাদেশকে যদি সিঙ্গাপুর কিংবা আমেরিকাও বানিয়ে দেয়, তারপরও বিএনপি ডক্টর ইউনূসকে চাপে রাখার জন্য বা বাধ্য করার জন্য আন্দোলন করবে। তারা তো অলরেডি আন্দোলন করছে, এই রোজার আগ পর্যন্ত তাদের আন্দোলন চলেছে, বা এখনো ইফতার পার্টিতে তো ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে নানান বিষোদগার করে যাচ্ছে, চাপে রাখার মতো কথাবার্তা বলে যাচ্ছে। কিন্তু এই ক্ষেত্রে প্রফেসর ইউনূস সরকারের অন্যতম একটা চ্যালেঞ্জ হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি। পুলিশ, সেনাবাহিনী এরা যদি সঠিক লাইনে দায়িত্ব পালন করে,
সঠিকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারে, তাহলে বিএনপিও ধরাশায়ী হয়ে যাবে। এমনকি দেখেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি কারা ঘটাচ্ছে, এর এক কথায় উত্তর হচ্ছে বিএনপি ঘটাচ্ছে। কারণ চাঁদাবাজি কারা করছে? বিএনপি করছে। হ্যাঁ, এখন দুই একজন সমন্বয়কও চাঁদাবাজি করছেন, কিন্তু 100 চাঁদাবাজির মধ্যে 99.99টা করছে বিএনপি। আর ওই 0.9 এটা হয়তো বা 0.009 এটা করতে পারে সমন্বয়করা। 10,000 চাঁদাবাজির মধ্যে একটাই পাবেন সমন্বয়কদের, আর সবগুলো পাবেন বিএনপি। অতএব এমনকি এই যে চুরি, ছিনতাই, ডাকাতি এগুলো বিএনপি করছে, ধরা পড়ছে বিএনপির লোকজন। ডাকাতকে ছাত্রদল নেতার নেতৃত্বে সারিয়ে আনতে থানা ঘেরাও করা হচ্ছে। এছাড়া এই বিষয়গুলো সরকারের জন্য উদ্বেগজনক, যে ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ, তাকে ছাড়িয়ে আনতে ছাত্রদল নেতার নেতৃত্বে থানা ঘেরাও। খবর গণমাধ্যমে। স্বেচ্ছাসেবক দলের নেতা ঢাকায়, পটুয়াখালী স্বেচ্ছাসেবক দলের নেতা পটুয়াখালীতে স্বর্ণ ডাকাতি করতে এসে গ্রেপ্তার, পদস্থগিত। কক্সবাজারে ডাকাতি করতে গিয়ে স্বেচ্ছাসেবক দল ছাত্রদল নেতা আটক। এটা এখন নিত্যনৈমিত্তিক ঘটনা। অতএব সেই বিএনপি যদি আন্দোলনে হুমকি দেয়, তাদেরকে তো ধরাশয়ী করতে হবে। এই বিএনপি আন্দোলনের হুমকি দেওয়ার সাহসটা পায় কিভাবে? যারা এখন পেশাগতভাবে ডাকাতি করে পুলিশের দুর্বলতার কারণে। এই দুর্বলতাটাও ওভারকাম হবে। বিএনপির কথা থানা চলে। যেমন আমি নিজের কাছে এরকম বেশ কিছু খবর, অভিযোগ এসেছে যে বিএনপির এক চাঁদাবাজকে ছেলেপান ধরে থানায় দিয়ে এসেছে, দুপুরের দিকে সন্ধ্যার মধ্যে বিএনপির নেতারা যে তাকে ছাড়িয়ে এনেছে। এটা গণমাধ্যমে আসেনি। এরকম অনেক শত শত হাজার হাজার ঘটনা আছে যেগুলো গণমাধ্যমে আসে না, বিএনপির লোকজন থানা চালায়। এটা ডক্টর ইউনূস যে সংস্কার করবেন এবং যতদিন ক্ষমতায় থাকার প্রয়োজন ততদিন থাকবেন, তারপরে একটা সুন্দর নির্বাচন দিয়ে চলে যাবেন, এই কাজটা করতে হলে পুলিশের উপর নিয়ন্ত্রণ, এমনকি সুষ্ঠু নির্বাচন যদি ডক্টর ইউনূস না করতে পারেন, তাহলে তো ডক্টর ইউনূস ব্যর্থ। এই জন্য ডক্টর ইউনূস কি কারচুপি নির্বাচন করবেন? না। সুষ্ঠু নির্বাচন করতে হলেই তো পুলিশকে নিউট্রাল করতে হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি ব্যাপক শক্তিশালী করতে হবে। এটা কিভাবে করবেন? এতেই বিএনপিকে দমন করা লাগবে এক কথায়। কারণ এই সন্ত্রাস চাঁদাবাজিদের দমন না করলে আপনি নির্বাচন করবেন কিভাবে? আর ডক্টর ইউনূস কি হাসিনা মার্কা নির্বাচন উপহার দিয়ে চলে যাবে? এই কলঙ্ক কি ডক্টর ইউনূস নেবেন শেষ বয়স শেষে? জীবনও না। অতএব ডক্টর ইউনূসকে প্রয়োজন মাফিক ক্ষমতায় থাকতে হবে। এই জন্য সবকিছু ঠিক করতে হবে। এই ঠিক করার জন্য একটা হচ্ছে অর্থনৈতিক স্থিতিশীলতা, যেটা প্রধান উপদেষ্টা চীন সফরে যাচ্ছেন, আরো কিছু দ্বিপাক্ষিক সফর আছে, সেখান থেকে কিছু টাকা পয়সা, এমনকি স্টার্লিংকের সাথে চুক্তি, এরকম অনেক কিছু আপনার দেখবেন যেগুলো দৃশ্যমান হবে জুনে। বেকারত্ব দূরীকরণেও কিছু মেগা প্রজেক্ট আসছে, লক্ষ লক্ষ বেকারদের চাকরি হবে জুনের মধ্যে। তখনই দেখবেন যে ডক্টর ইউনূস আরো শক্তিশালী হয়েছে। আর ডক্টর ইউনূস যদি এরকম বেকারত্ব দূরীকরণে বা আরো কিছু মেগা প্রজেক্ট বাংলাদেশে লঞ্চ করতে পারেন, এটা তার দীর্ঘমেয়াদী ক্ষমতা থাকার মূল ভিত্তি স্থাপন করবে। আর দীর্ঘমেয়াদী ক্ষমতা থাকা এটা কোনো খায়েশ অর্থে বলছি না, এটা বলছি যে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্য যতটুকু দরকার ততটুকু, সেটা কিছুতেই ডিসেম্বর পর্যন্ত নয়, তার চাইতে বেশ বেশি, সেটা 2-3 বছরও হতে পারে। এটা একটা দিক, এটা হবে। আর একটা দিক হচ্ছে পুলিশের আইজিপি একটা কথা বলেছে, পুলিশের আইজিপি নিয়োগটা চমৎকার হয়েছে। বিএনপির লোকজন এটা পছন্দ করতে পারছে না। ওই তার আত্মীয় কে নাকি আওয়ামী লীগ এটা খুঁজে বের করছে। এটা খুঁজলে বাংলাদেশে সবাই আওয়ামী লীগ। আওয়ামী লীগের সাথে আত্মীয়তা কার নাই? সবাই আছে। আমার আপনার আত্মীয় আওয়ামী লীগ আছে না? আছে, 100% আছে। আমি কোনো আওয়ামী লীগ বিএনপি কিছু বুঝি না। পুলিশের আইজিপি এই বক্তব্যটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। পুলিশের উপর কোনো রাজনৈতিক প্রভাব থাকবে না। এখন পুলিশের উপর ম্যাসিভ রাজনৈতিক প্রভাব আছে। থানাগুলো চালায় বিএনপি। বিএনপির লোকজনকে গ্রেপ্তার করলে চালান দেওয়া যায় না, বিএনপি তাদেরকে ছাড়িয়ে নেয়। কিন্তু আইজিপি যে বার্তাটা দিয়েছেন যে আমি আওয়ামী লীগ বিএনপি বুঝি না, এর অর্থ হচ্ছে এই থানার উপর যে বিএনপির এই প্রভাবটা মুক্ত করা হবে। তখন সামনে দেখবেন অনেক কিছু। পুলিশের মহাপরিদর্শক আইজিপি বাহারুল আলম বলেছেন, সরকারি কর্মকর্তা হিসেবে পুলিশের কোনো রাজনৈতিক আনুগত্য নেই। হ্যাঁ, ভার্চুয়ালি নেই, কিন্তু অরিজিনালি আমরা দেখছি আছে। এটা থাকবে না, তার ইঙ্গিত। বাংলাদেশের ইতিহাসের খুবই দুঃখজনক একটা চ্যাপ্টারের নাম হচ্ছে আপনার বিডিআর। তো সেই বিডিআর কাণ্ডে আমরা যদি দেখি, সর্বশেষ আপনি যদি দেখেন যে এই সরকারের পতনের আগ থেকেই এটা নিয়ে কাজ করা শুরু করেছিল সাংবাদিক ইলিয়াস। এমনকি বিষয়টা নিয়ে তিনি যখন আওয়াজ তুলেছেন, এখানে তার অনেক বক্তব্যে আমাদের সেনাবাহিনীকেই প্রশ্নবিদ্ধ করা হয়েছে। আর এটা নিয়ে আপনারা জানেন যে সেনাপ্রধান ইশারাঙ্গিতি কিন্তু একটা বক্তব্য দিয়েছে বিডিআর ইস্যুতে, যে ইফ বাট কোনো ধরনের শব্দ নাই, এই ঘটনায় বিডিআরই দায়ী। তো এটা নিয়ে অলরেডি নানান ধরনের প্রসেসিং চলছে, আলোচনা চলছে। এর মাঝখানে সাংবাদিক ইলিয়াস গতকালকে যেই কাণ্ড করেছেন, এটা সরাসরি সেনাবাহিনীকে চ্যালেঞ্জের মুখে ফেলেছেন। এখন তিনি কিসের বেসিসে এই চ্যালেঞ্জ দিচ্ছেন, আলটিমেটাম দিচ্ছেন? গতকালকেও তিনি তার একটা স্ট্যাটাস দিয়েছেন, সেখানে তিনি লিখছিলেন বিডিআর জওয়ানদের জামিন নিয়ে বেশি বাড়াবাড়ি করে বিডিআর পর্ব 2 আপলোড দিয়ে দিব। তো দিলে কি হবে? তার বক্তব্য, তখন কিন্তু সেনাবাহিনীর অনেকেই লজ্জায় মুখ দেখাতে পারবেন না। ভালোই আগামীকালকে তাদের জামিনের ব্যবস্থা করুন। এর ঠিক কয়েক ঘন্টা আগে তিনি আরেকটা পোস্ট দিয়েছিলেন যে বিডিআর জওয়ানদের আজকে জামিন শুনানি হবার কথা ছিল, মানে বৃহস্পতিবার বা শুক্রবার, কিন্তু বিচারক নাকি সময় পায়নি। অথচ গেল 1 মাস সময় পেয়েছেন তিনি। সরকার, সেনাবাহিনী আর বিচারকদের সম্মিলিত একটা নেগেটিভ ওয়ার্ড ইউজ করেছেন যে ছিনালি চলছে বিডিআর জওয়ানদের সাথে। তারপর তিনি তার যে গতানুগতিক ধারা মেজাজ গরম হলে জারি খান, বলছেন যে
চতুর্বুদুর করলে বিডিআর পর্বটা আপলোড দিয়ে দেবো, অনেকে লজ্জায় মুখ দেখাতে পারবেন না। সেনাবাহিনীর সম্মান রক্ষার্থে অনেক সেন্সর করেছি। যদি বিডিআর জওয়ানদের উপরে জুলুম চলতে থাকে তাহলে কিছু করার থাকবে না, ভালো ভালো রোববার জামিনের ব্যবস্থা করুন। সাংবাদিক ইলিয়াস এবং সেনাবাহিনীর মধ্যে, যদি সেনাবাহিনী সরাসরি ওনাকে নিয়ে কথা বলে না, কিন্তু উনি যখন সেনাবাহিনী নিয়ে কথা বলেন, এটা আমার ব্যক্তিগত একটা অভিমত যে দিন শেষে যাই হোক, বাংলাদেশের মানুষের সর্বশেষ একটা আস্থা শ্রদ্ধার জায়গা কিন্তু সেনাবাহিনী। যদিও 5ই আগস্টের পর সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি আওয়ামী লীগ পরিবারের সাথে সম্পর্কিত হওয়ার কারণে পিনাকি ভট্টাচার্য এবং সাংবাদিক ইলিয়াসের রোশানলে কিন্তু তিনি পড়ে আছেন। ইভেন অনেক ধরনের প্রতিদিন নানান ধরনের বক্তব্য পিনাকিদা দিচ্ছেন, ইলিয়াস দিচ্ছেন, বাট এতে সেনাবাহিনীর কিছুটা তো নেগেটিভ ভূমিকা তৈরি হচ্ছে। কারণ আমরা যারা ফ্যান ফলোয়ার আছি, প্রত্যেকটা ব্যক্তি যারা ফলো করি, তার কথার বাইরে মক্কা শরীফের ইমামের কথা বিশ্বাস করি না, সত্যমিতা পড়ে। এটা বাংলাদেশের আমাদের একটা কালচারাল একটা ইস্যু আছে। তো বিষয়টা হয়তো অন্যভাবে যদি কোনো রকম ইস্যু থাকে, এটাকে সর্ট আউট করা জরুরি। সেনাবাহিনীর ইজ্জতে হাত দিলে সেটা বাংলাদেশের ইজ্জতে হাত পড়বে, এটা আমার ব্যক্তিগত অভিমত। হয়তো অনেক কিছু থাকতে পারে, বিডিআর হত্যাকাণ্ড নিয়ে সারা বাংলাদেশের মানুষের মনে মনে একটা প্রধান চিন্তা যে এটার পিছনে ভারতের হাত আছে, রয়ের হাত আছে। এটা আমাদের মধ্যে একটা টেন্ডেন্সি হিসেবে আসলেই কাজ করে যে আমরা আমাদের ভাইদের বুকে এভাবে গুলি চালিয়েছি, বিশ্বাসযোগ্য না। তারপর নানান ভিডিও, বক্তব্য, ফুটেজ, এখানে অনেক কিছু প্রশ্নের জন্ম দেয়। তবে যত কিছু জন্ম দেখ, এভাবে সেনাবাহিনীকে হুমকি প্রদান করা অথবা সেনাবাহিনীকে টার্গেট করা, হয়তো শক্ত এভিডেন্স ওনার কাছে আছে, আই ডোন্ট নো, তিনি ভালো জানেন। তো এটাকে থার্ড ওয়েতে আমার মনে হয় এটাকে নিয়ে কেউ কাজ করা দরকার, কারণ এটা কারোর জন্য কল্যাণকর না। বিশেষ করে সেনাবাহিনীর যেই সম্মান, ঐতিহ্য, এটা মানুষের কাছে অন্যরকম লেভেলের অলওয়েজ। তো বিডিআর ইস্যুতে কি চলছে আমরা ছোট মানুষ এত কিছু জানি না, বাট বিশেষ করে পাবলিকলি এই ধরনের কথাবার্তা এটা আসলে কল্যাণকর না। প্রিয় দর্শক শ্রোতা, যে ভিডিওগুলো নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম, সেই ভিডিওগুলো কিন্তু ইতিমধ্যেই আপনারা দেখে ফেলেছেন এবং সকলের কথাগুলো শুনে ফেলেছেন। তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামত জানানোর পালা। আপনাদের কি মনে হয়, কি জানলেন বুঝলেন এই ভিডিও থেকে, সেটা অবশ্যই এখন আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন। আর হ্যাঁ, সবাইকে বলবো আমাদের এই চ্যানেল কিন্তু প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো আমরা সবসময় দেওয়ার চেষ্টা করি। তো অবশ্যই আপনাদেরকে বলবো, যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর ইতিমধ্যেই যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো টপিকে, নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।